বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার সাজেদুল হক রুবেল, সম্পাদক কেন্দ্রীয় কমিটি সিপিবি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন সৈয়দ লিটু, সভাপ্রধান গণ রাজনৈতিক জোট গর্জ। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই এবং এরপরেই আপনাদের সাথে আলোচনা শুরু করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, সমাজে বিদ্যমান বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করতে বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রয়োজন বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 13তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় তিনি এই কথা বলেন। এবং আলী রিয়াজ বলেন, সমাজে যে সকল বৈচিত্র্য রয়েছে তার যথাযথ প্রতিনিধিত্ব করতে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন রয়েছে, কিন্তু কি পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন হবে সে ব্যাপারে ঐকমত্য হচ্ছে না। তিনি বলেন, এই বিষয়ে কমিশন থেকে দুটি প্রস্তাব দেওয়া হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় কিছু কিছু প্রস্তাব এসেছে, এইসব প্রস্তাব নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। জাতীয় সংসদে নারীদের জন্য স্থায়ীভাবে 100 আসন করার ব্যাপারে সকলে একমত হয়েছেন উল্লেখ করে কমিশনের সহসভাপতি বলেন, এক্ষেত্রে পদ্ধতিগত প্রশ্ন এখনো রয়ে গেছে, যার ফলে এ পদ্ধতি নির্ধারণে আমরা এখনো একমতের জায়গায় পৌঁছাতে পারিনি। আরেকটি তথ্য তা হচ্ছে, নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণার কেন নির্দেশ দেয়া হবে না এবং আবু সাইদ ও মুগ্ধ ওয়াসিম সহ 24-এর গণঅভ্যুত্থানে নিহতদের প্রকৃত তালিকা প্রকাশ করে তাদের জাতীয় শহীদ হিসেবে ঘোষণার কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির বাসসকে আদালতের আদেশের এই বিষয়টি জানান। তারপর যে তথ্যটি তা হচ্ছে, চলতি বছর বাংলাদেশে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবর জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার এক বিবৃতিতে জানায়, 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এমন দাবি সঠিক নয়। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী গত 10 মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, পরিসংখ্যানে বড় ধরনের অপরাধের দ্রুত বাড়ার কোনো লক্ষণ নেই। বাস্তবে বেশিরভাগ গুরুতর অপরাধের হার কমছে বা একই পর্যায়ে রয়েছে, তবে কিছু নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে সামান্য বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে। প্রেস উইং নাগরিকদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, আইন শৃঙ্খলা বাহিনীর উপর বিশ্বাস রাখতে হবে, কারণ অপরাধের হার মোটামুটি স্থিতিশীল, যাতে বোঝা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এবং সবশেষ আরেকটি তথ্য একটু দিই, তা হচ্ছে, বাংলাদেশি পণ্যে আমেরিকার যৌক্তিক শুল্ক নির্ধারণ করবে বলে আশা করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এই কথা বলেন প্রশ্নের জবাবে। এবং শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে 3 দিনের আলোচনা শেষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে যে আলোচনা হয়েছিল তা উৎসাহব্যঞ্জক এবং যথেষ্ট এঙ্গেজিং, সন্তুষ্টজনক ছিল বলে জানান বাণিজ্য উপদেষ্টা। তবে সুনির্দিষ্ট কি কি বিষয়ে আলোচনা হয়েছে বা কোন কোন বিষয়ে দুই দেশ একমত কিংবা দ্বিমত পোষণ করেছে, সাংবাদিকদের এসব প্রশ্নের জবাব বাণিজ্য উপদেষ্টা নন ডিসক্লোজেবল ইস্যু বলে এড়িয়ে যান। আমেরিকার সঙ্গে যৌক্তিক শুল্ক হারের কথা বলা হচ্ছে, আসলে কত শতাংশ শুল্ককে যৌক্তিক মনে করছেন এমন প্রশ্নে সাংবাদিকদের উপদেষ্টা বলেন যে 0। চায়নার সঙ্গে ব্যবসা নিরুৎসাহিত করতে আমেরিকা কোনো শর্ত দিচ্ছে কিনা জানতে চাইলে উপদেষ্টা এর কোনো উত্তর দেননি। তিনি বলেন, আমরা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নিয়ে কোনো প্রশ্নের জবাব এখন দেব না। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় আসি। সাজেদুল হক রুবেল, প্রথমে একটু এই বিষয়টি নিয়ে আসি। আমেরিকার আরোপিত শুল্ক খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বাণিজ্য উপদেষ্টার যে বক্তব্য আমি তুলে ধরছিলাম, আপনি আরও নিশ্চয়ই দেখেছেন তিনি কি কি বলেছেন, অথবা যে আলোচনা হয়েছে আমেরিকার সাথে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াশিংটনে, সেই বিষয়টি আপনি দেখেছেন। বাণিজ্য উপদেষ্টার আজকের যে বক্তব্য, এতে আপনার কি মনে হচ্ছে যে আমেরিকার সাথে শুল্ক নিয়ে যে আলোচনা হয়েছিল এবং যে আলোচনা চলছে এর অগ্রগতি কতটা, এবং এই ব্যাপারে একটি যৌক্তিক সমাধানে পৌঁছতে পারবে বাংলাদেশ, এই ব্যাপারে আপনি কতটা আশাবাদী? শাহাদুল হক রুবেল। আমার আশা কিংবা ভরসা কোনোটাই নেই। আমরা এই সময়কালে বহু রকমের কথাবার্তা শুনেছি। আমরা শুনেছি প্রধান উপদেষ্টা চিঠি লিখেছেন ট্রাম্পের বরাবর, এবং সেই চিঠির কারণে নাকি বাংলাদেশে 3 মাসের জন্য শুল্ক বাড়ানো হয় নাই। পরে শুনলাম বিষয়টা তেমন
এমনটা না। অর্থাৎ সরকারের উপদেষ্টারা, সরকারের প্রেস উইং আমাদেরকে যা বিবৃতি শোনালেন, যা বোঝানোর চেষ্টা করলেন, এবং আমরা তখন আশা করেছিলাম এবং ভরসা রেখেছিলাম, আমরা পরে দেখলাম পুরো বিষয়টা একটা ফার্স। সবার জন্য, সব দেশের জন্য তিনি প্রথমে 3 মাস স্থগিত রেখেছিলেন। এখন আমার কাছে পুরো বিষয়টা যেটা মনে হয় যে ট্রাম্প প্রশাসন, বা ট্রাম্প প্রশাসনও বলবো না, ট্রাম্প এটা তার একটা খেয়াল এবং খুশি মতোই তিনি হচ্ছে বিষয়গুলোকে মানে ব্যবহার করছেন আর কি। এবং সেই ব্যবহার করার ক্ষেত্রে কতগুলো ব্যাপার ছিল, কতগুলো উদ্যোগের জায়গা তো ছিল, যে বাংলাদেশ আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের বাণিজ্য ঘাটতি আছে, আমেরিকার দিক থেকে বাণিজ্য ঘাটতি রয়েছে। আমরা বেশি রপ্তানি করি, ওরা আমাদের দেশে কম রপ্তানি করে, মানে আমরা ওদের কাছে কম আমদানি করি। তো আমরা শুনেছিলাম সরকার আশ্বাসবাণী, আমরা নাকি আমদানি বাড়ায় ফেলবো, ওদের দেশ থেকে বেশি বেশি কিনবো। ফলে আমরা যখন আমদানি বাড়ায় ফেলবো ওদের কাছ থেকে, তখন এটা যে বৈষম্য, বাণিজ্য যে বৈষম্য আছে সেটা কমে আসবে, ফলে ওইদিকে আমাদের শুল্কটা কমে যাবে, ইত্যাদি ইত্যাদি নানান রকম মানে বেশ ওটাকে আমার বিশ্বাসযোগ্য মনে হয়েছিল। কিন্তু সেই বিশ্বাসযোগ্য যে অভয় বাণীগুলো তারা বলেছিলেন, তখন সেই অভয় বাণীগুলো আমরা দেখলাম কোনোটাই প্রয়োগ হয়নি, কোনোটাই বাস্তবায়িত হয়নি আর কি। জি এখনো আমরা যে বাণিজ্য উপদেষ্টা যা বলছেন, তা হচ্ছে কি, এখন আমি ব্যক্তিগতভাবে আমি কোনো আস্থা রাখবার সুযোগ নেই আমার। যদিও আমাদের তো আর কোনো পথ নেই, আমাদের হচ্ছে তাদের উপর ভরসা করা ছাড়া। কারণ হচ্ছে আমাদের তো বাণিজ্য যদি এই শুল্কটা যদি না কমানো যায়, তাহলে আমাদের এই যে অর্থনীতির যে একটা বিরাট বড় ভিত্তি, আমাদের গার্মেন্ট শিল্প, এবং যে শিল্পের একটা বিরাট অংশের বাজার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই বাজারটা যদি আমরা ভিয়েতনামের সাথে এই প্রতিযোগিতায় যদি আমরা হেরে যাই, তাহলে সেই জায়গাতে আমাদের বিশাল পরিমাণ হচ্ছে গিয়ে একটি ধসের মুখোমুখি আমাদের দেশে হবে। লাখো লাখো গার্মেন্ট শ্রমিক, লাখো লাখো সোয়েটার শ্রমিক, নানান শ্রমিক এবং কর্মচারীরা বেকার হয়ে যাবে, দেশের অর্থনীতি একটা বিরাট বিপদের মধ্যে পড়ে যাবে। জি শাহিদুল্লাহ ফলে এই কোয়েল। বিষয়টি অত্যন্ত সিরিয়াসলি এবং স্মার্টলি হ্যান্ডেল করা দরকার। আমরা শুনেছিলাম আমাদের প্রধান উপদেষ্টা বিরাট বড় আন্তর্জাতিক খেলোয়াড়, এগুলো কোনো বিষয় আসলে নাই আর কি। আমাদের দেশ হচ্ছে বিনিয়োগে ভরে যাবে, হ্যান হবে ত্যান হবে, কিন্তু আমি এই তাদের প্রায় এই আগামী 8 তারিখ তাদের হচ্ছে কি 1 বছর পূর্তি হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হতাশা ব্যক্ত করা ছাড়া আর কোনো কিছু ব্যক্ত করবার সুযোগ আমার নেই। জি ধন্যবাদ আপনাকে। আমি বেশ কয়েকটি বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই, আমরা একটু ছোট ছোট করে আলোচনাগুলো করবো। সৈয়দ লিটু, একই বিষয়ে আপনি যদি একটু সংক্ষেপে বলতেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সেই সঙ্গে শুভেচ্ছা। দেখেন, প্রথমে আমি একটা কথা বলি আশরাফ ভাই, যে এই শুল্ক নিয়ে তো অনেক কথাই হয়েছে, তো তারপরেও আমি একটু মানে কষ্টের কথাটা একটু বলি শুধু, যে দেখেন আপনি এই শুল্ক নিয়ে সারা পৃথিবীতে তারা যে শুল্ক আরোপ করেছে, এইটা নিয়ে প্রত্যেকটা স্টেটমেন্ট বলেন, প্রত্যেকটা বক্তব্য বলেন শুল্ক নিয়ে, আমেরিকার পক্ষ থেকে আপনি কাকে কথা বলতে দেখেছেন? স্বয়ং ট্রাম্পকে কথা বলতে দেখেছেন আপনি। আমার মনে হয় এই বিষয়ে যতগুলো প্রসঙ্গ আসছে, আলাপ আলোচনা আসছে, সবকিছুতে আপনি দেখবেন যে সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট তিনি নিজে কথা বলেছেন। আচ্ছা, আপনি খেয়াল করেন তো যে বাংলাদেশে এই মানে বিষয়টাকে আমরা কাদেরকে দিয়ে হ্যান্ডেল করাচ্ছি? প্রথমত এই যে আমরা নিজেরা আলোচনা করলাম, প্রেস সচিব, মানে যার এইসব বিষয়ে কোনো রকম ধারণা নাই, মানে বেশি অতি কথন ছাড়া যার কোনো যোগ্যতা নাই বলে সবাই বলেন, তিনি এগুলো নিয়ে কথা বলা শুরু করলেন। তারপরে আলোচনার জন্য পাঠানো হলো খলিলুর রহমান সাহেবকে। উনি আমেরিকার মানে ডিপ স্টেটের মানুষদের সঙ্গে, আমেরিকার প্রেসিডেন্টদের সঙ্গে কোন পর্যায়ে সম্পৃক্ত বা কোন পর্যায়ের মানুষ, এই সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই যে তিনি সেই পর্যায়ের মানুষ। আচ্ছা, তারপরে এখন আবার অ্যাসাইন করা হয়েছে বাণিজ্য মন্ত্রীকে। এটার একটা লজিক্যাল দিক আছে, তিনি বাণিজ্য নিয়ে কাজ করেন, তিনি আন্তর্জাতিক বিজনেসের সঙ্গে জড়িত, সেটা কিছুটা ঠিক আছে। কিন্তু আপনি বলেন তো, যেখানে যে বিষয়টা সরাসরি ট্রাম্প হ্যান্ডেল করছে, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা, যিনি আন্তর্জাতিকভাবে পরিচিত বলেই আমরা তাকে ডেকে এনেছি, তাকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছি, এরকম একটা ভয়াবহ ইস্যুতে, যে ইস্যুটা আমাদের জন্য মানে এই সময়ের আমাদের অর্থনীতির জন্য মানে অসম্ভব রকমের একটি বাধা, সেইটাকে তিনি নিজে হ্যান্ডেল না করে, তিনি নিজে এই বিষয়ে কথা না বলে তিনি কথা বলাচ্ছেন
মানে এই খলিল সাহেবকে দিয়ে তিনি কথা বলেছেন, শফিক সাহেবকে দিয়ে, এখন আবার বাণিজ্য উপদেষ্টাকে তৃতীয় পর্যায়ে দিয়ে তাকে নিযুক্ত করছেন। ভাই এগুলো খুব কষ্টের ভাই। ধরেন আমাদের এই আমাদের ওই যে রুবেল ভাই কিছু বললেন, এই যে দেখেন এই গ্যাপ গুলো আমাদের আছে, বাণিজ্য চুক্তির গ্যাপ আছে, সেগুলোর জন্য হতেও পারে, আমাদের নাও হতে পারে, আমরা তৃতীয় বিশ্বের দেশ, আমাদের প্রতি তারা অনুগ্রহ করতেও পারেন, নাও করতে পারেন, সেগুলো একটা দিক। কিন্তু জনগণের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যারা অভিভাবক অথবা আমাদের যারা প্রতিনিধি, তারা আমাদের জন্য কতটা আগ্রহ নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন, কতটা আগ্রহ নিয়ে কাজ করতে চেষ্টা করছেন, সেইটাই তো আমাদের স্বস্তির জায়গা, আমাদের সান্ত্বনার জায়গা তো সেইটা। তো আমরা যদি দেখি যে যখন ট্রাম্প স্বয়ং সারা বিশ্বের যিনি নেতা, তিনি যে বিষয়টা নিয়ে হ্যান্ডেল করছেন, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা সেটাকে নিয়ে কথা বলতে আগ্রহ বোধ করেন না, তিনি তার প্রতিনিধি পাঠান, আর তিনি এই যে রাজনীতির মানে বিষয় আশয় নিয়ে আলাপ আলোচনা করেন, এগুলো খুব কষ্টদায়ক হয় ভাই। জি সৈয়দ লিটু। ভিয়েতনাম, একটু বলি, দেখেন ভিয়েতনাম কিন্তু একেবারে প্রথম পর্যায়ে তারা 40 থেকে 20-এ নিয়ে চলে এসছে। ইন্ডিয়া দেখেন 10% কমিয়ে ফেলেছে, তারা 10-এর কাছাকাছি নিয়ে এসছে। আর আমরা এখন তৃতীয় পর্যায়ের আলোচনায় আছি। ভাই ওদের সবার ডিসিশন হয়ে গেল, আর আমি এখনো মানে এসে আছি বা প্রাথমিক পর্যায়ে আছি। কারণ ছোটরা আলাপ আলোচনা করুক, তারপরে যখন মানে ওরা যখন পারবে না, তখন উনি বড় মানুষ, উনি তখন যাবেন। উনি এখন কেন আলোচনা করতে যাবেন? উনি অনেক বড় মানুষ না? এগুলো এগুলো খুব মানে কষ্টের হয়, এগুলো বিষয় নিয়ে কথা বলতে আসলেই খুব কষ্ট লাগে। জি এই মানে অন্তত এই চুক্তির বিষয় নিয়ে কথা বলতে আমি মানে খুব কষ্ট বোধ করি। জি ধন্যবাদ আপনাকে। আমি নিশ্চয়ই আসবো আপনার কাছে। শাহদুল হক রুবেল, আরেকটি প্রসঙ্গে যাই। ঐকমত্য কমিশনের বৈঠকে আপনি নিয়মিতই যাচ্ছেন এবং সেখানে আছেন, প্রতিদিন যে আলাপ আলোচনা হচ্ছে, যদি একটু দেখি যে আজকে আপনাদের যে বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, এর মধ্যে একটি বিষয় হলো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রয়োজন, এমনটা বলছেন জাতীয় ঐকমত্য কমিশনের যে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, তিনি বলছেন যে এটি আসলে প্রয়োজন। এই ব্যাপারে কি আপনি অথবা আপনার রাজনৈতিক দল একমত, অথবা বৈঠকে কোন কোন রাজনৈতিক দল আসলে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজনীয়তা অনুভব করছে, অথবা তারা এ বিষয়ে একমত, এবং কি পদ্ধতিতে আসলে এটি হতে পারে, যেটি বলছেন যে আলী রিয়াজ যে এই ব্যাপারে আলোচনা হচ্ছে, এখন ঐকমত্যে পৌঁছানো যায়নি? প্রথমত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে প্রস্তাবনা, এটা ক্ষেত্রে পুরোপুরি বিরোধী একটি বিষয়। এবং এক্ষেত্রে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সহ, গণফোরাম সহ আরো অনেকগুলো হচ্ছে গিয়ে রাজনৈতিক দল বা ডাক্তার আলী রিয়াজের ভাষ্যে আজকে তিনি যা বললেন যে 1/3 যতগুলো দল অংশগ্রহণ করছেন, তার 1/3 দল কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বাইক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেমের বিরুদ্ধে। আমরা এটার বিরুদ্ধে। আমরা মনে করি যে এই গরিব দেশের মানুষের ট্যাক্সের টাকায়, ঠিক আছে, সংসদ চলে, এবং এখানে প্রতি মিনিটে কত টাকা খরচ হয় এটা নিয়ে আলোচনা বহুত লেখালেখি হয়েছে। এখন সেটাকে আবার দ্বিগুণ করা হবে, একই বিষয় নিয়ে আলোচনা দ্বিগুণ করা হবে। এখানে আসলে দ্বৈত ক্ষমতা বা এখানে আসলে পাওয়ার ব্যালেন্সের কিছুই ঘটবে না, কিছুই ঘটে না আসলে। কিন্তু সারা পৃথিবীর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গুলোর বৈশিষ্ট্য দেখবেন যে নিম্ন কক্ষ হচ্ছে গিয়ে কমন, মানে হাউস অফ কমন্স এর মতো, যেখানে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হচ্ছে গিয়ে প্রতিনিধিরা থাকেন। তারা সেখানে যে আইন প্রণয়ন করেন, তারা যে সেখানে যে সিদ্ধান্ত গ্রহণ করেন, সেই সিদ্ধান্ত নিয়ে ওনারা নাড়াচাড়া করতে পারে, 2-3 মাস ডিলে করতে পারে। 2-3 মাস ডিলে করার পর ওটা আবার হচ্ছে গিয়ে নিম্ন কক্ষে আসবে এবং রাষ্ট্রপতির ইয়ার মাধ্যমে এটা আইনে পরিণত হয়ে যাবে। এরকম একটি যে বিষয়, যে আলোচনা, বাড়তি আলোচনা করা হবে, এক্ষেত্রে আমি মনে করি হচ্ছে কতিপয় ব্যক্তিবর্গের হচ্ছে গিয়ে পুনর্বাসন হবে, যারা সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হতে পারেন, এরকম মানুষের পুনর্বাসিত হতে পারে। এবং একই সাথে দেখবেন যে বিগত স্বৈরাচারী শাসকের আমলে বুদ্ধিজীবীরা কিরকম ভাবে দলদাসে রূপান্তরিত হয়েছিল। তো তখন তো খালি বাণিজ্য ব্যাপার ছিল, বিদেশ সফর টফরের ব্যাপার ছিল, পদোন্নতির ব্যাপার ছিল। এখন তো আরো একটি মূল আর কি ঝুলানো যাবে, উচ্চ কক্ষে সদস্য পদ পাওয়া যাবে বিভিন্ন পেশাজীবী মানুষের ক্ষেত্রে। ফলে হচ্ছে ইন্টেলেকচুয়ালসদের বাংলাদেশে যে চরিত্রটা যে নষ্ট হয়েছিল, সেটা আমি মনে করি আরো এক দফা, আরো উচ্চ ধাপে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে নাগরিক সমাজের মাধ্যমে বা হচ্ছে বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে দলদাস তৈরি করা যাবে। কারণ এখানে তাদের যে প্রস্তাবনার যে ঢং আছে, তাতে হচ্ছে গিয়ে একটা অংশ নির্বাচিত হবেন হচ্ছে নির্দলীয় লোকেরা। কিন্তু নির্দলীয় লোকদের, কোন নির্দলীয় লোকদেরকে হচ্ছে গিয়ে যারা পার্লামেন্টের
হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারা কোন ধরনের নির্দলীয় লোকদেরকে আসলে মানোয়ান দিবে আর কি। সেটা আমি বাংলাদেশের রাজনৈতিক কালচার যেটা বুঝি, সেই রাজনৈতিক কালচার অনুযায়ী ক্ষমতায় গেলে যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এবং রাবণ হয়ে যাওয়ার পর তারা কিরকম নিয়োগ করবেন সেটা আমরা বুঝি। ফলে আমাদের এই গরিবের উপরে হচ্ছে আরো একটি মাথা ভারী করে দেওয়ার জন্য, আমাদের ট্যাক্সের টাকা অপচয় করার জন্য আর একখানা কাজকর্ম চলছে। আর একটি কথা যেটা বলি আর কি, যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে একটা বড় ধরনের তফাৎ আছে। যারা এটাকে সমর্থনও করে তাদের মধ্যেও হচ্ছে অনেক ধরনের তফাৎ আছে। পিয়ার পদ্ধতিতে চায়, জামাত ইসলাম চায় হচ্ছে পিয়ার পদ্ধতিতে হবে, বিএনপি পিয়ার পদ্ধতির কথা বলছেন না, তারা বলছে আসন ভিত্তিক পদ্ধতিতে ওখানেও নির্বাচিত হবেন। কেউ কেউ বলছেন হচ্ছে গিয়ে নতুন প্রস্তাবনা আছে সরাসরি ভোটে নির্বাচিত হবে। আজকে নতুন একটা প্রস্তাব এসছে 109-76, অর্থাৎ বাংলাদেশের 64টি জেলা আছে, 12টি সিটি কর্পোরেশন আছে, 64টি জেলা থেকে একজন করে সংসদ উচ্চ কক্ষের মেম্বার নির্বাচিত হবে, আর 12টি সিটি কর্পোরেশন থেকে 12 জন নির্বাচিত হবে, এবার 76 জন নির্বাচিত হবে। এরকম একটি নতুন প্রস্তাব, একটা আন করে নতুন প্রস্তাব আজকে আবার আমরা দেখলাম যে হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন দিলেন আর কি। ফলে এই বিষয়টি মানে ঝুলে আছে। তবে এক্ষেত্রে আমরা যেটা সম্ভাবনা দেখি, যে এখানে যারা হচ্ছে গিয়ে বিএনপি বলেন, জামাতে ইসলাম বলেন, আর হলো এনসিপি বলেন, তারা হচ্ছে কিভাবে হবে তাতে নিয়ে তাদের দ্বিমত আছে, কিন্তু উচ্চ কক্ষ হবে এই ক্ষেত্রে তারা হচ্ছে গিয়ে একমত রয়েছে। ফলে তারা যদি একমত হয়ে থাকে তাহলে আমাদের জাতির ভাগ্যে আর কি ভালো বা খারাপ সেটা ঘটে যাবে আর কি, যে বিষয়ে তারা তিন শক্তি একমত হয়ে যায়। জি, ফলে আমাদের ট্যাক্সের টাকায় আরো মাথাভারী প্রশাসন তৈরি হচ্ছে, মাথাভারী সংসদ তৈরি জি। হবে। এবং আপনি জাতীয় সংসদে নারীদের জন্য স্থায়ীভাবে 100 আসন নিয়েও আলোচনা হচ্ছে, এইটার আসলে কি পদ্ধতি নিয়ে কথা হচ্ছে যদি একটু সংক্ষেপে বলতেন শাহেদুল হক রুবেল। এটা তো আজকে খুবই ক্ষোভ এবং বিক্ষোভ তৈরি হয়েছে। আপনারা তো বিটিভি লাইভ সরাসরি দেখা যায়, সেখানে দেখবেন যে তারা আজকে যে নতুন করে একটা প্রস্তাব উত্থাপন করেছে, সেখানে 100 আসন আর নাই। আজকে জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদের কাছে প্রথম যে প্রস্তাবনা উত্থাপন করেছে, কাগজ দিয়েছে, নতুন আইন করা নতুন একটা প্রস্তাব নিয়ে এসেছেন, সেখানে আর সংরক্ষিত 100 আসন বলে কিছু থাকবে না। সেখানে তারা বলেছেন প্রত্যেকটি রাজনৈতিক দল, বিশেষ করে যারা 25 আসনে, ন্যূনতম 25 আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, এমন প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের হচ্ছে গিয়ে প্রার্থীদের 1/3 তারা নারীদেরকে হচ্ছে গিয়ে মানোনয়ন দিবেন, এবং এইভাবে করে সংসদে নারী নেতৃত্বের জায়গাটা নিশ্চিত করার চেষ্টা করা হবে। অর্থাৎ টোটাল বিষয়টা সংস্কার, যে নারী এই সংস্কার করে নারীদের যে মানে এম্পাওয়ারমেন্টের যে বিষয়টা ছিল, সেই বিষয়টাকে তারা একেবারে আজকে ঝুলিয়ে দিয়েছিল। কিন্তু সেখানে প্রায় সকল রাজনৈতিক দল শুধুমাত্র ইসলামিক রাজনৈতিক দলগুলো ছাড়া তাদের প্রতিবাদের মুখে এটা হচ্ছে রিট্রিট করতে বাধ্য হয়েছে ঐক্যমত্য কমিশন। আমরা দেখেছিলাম এর আগে যখন আমাদের আলোচনা হয়েছিল গত মাসে, সেই আলোচনার সময় আমরা দেখেছিলাম যে এই বিষয় প্রসঙ্গটি যখন উঠেছিল, তখন আমরা দেখেছিলাম কতিপয় ইসলামিক দল তারা নারী আসনের বিরোধিতা করেছিল। তারা বলার চেষ্টা করেছিল এদেশের আর কি বেশিরভাগ সময় হচ্ছে নারী প্রধানমন্ত্রীরা দেশ শাসন করেছে, ফলে নারীদের ক্ষমতায়নের কোনো ব্যাপার নাই, নারীরা হচ্ছে একেবারে ওয়েল স্ট্যাবলিশড হয়ে গেছে, সব জায়গায় নারীরা খুব স্বাধীন হয়ে গেছে, ফলে নারীদেরকে আর বিশেষ মানে কোটা বা বিশেষ সংরক্ষণ দরকার নেই। আমরাও যেটা বলে আসছি, আমরা কমিউনিস্ট পার্টি বলেছি যে 1972 সালে 72 সংবিধান হওয়ার সময় আমরা বলেছিলাম যে নারী আসন 15টা থাকবে, কিন্তু এই 15টা নারীকে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। তো আজকে যে 100টা নারী আসবে, সেই 100টা নারীকেও সরাসরি নির্বাচিত হয়ে আসতে হবে। সেই নির্বাচনের পদ্ধতি কি হবে, সেই পদ্ধতি নিয়ে কিন্তু সংসদ কমিশনের ঘূর্ণায়মান পদ্ধতি প্রস্তাব ছিল। আমাদের একটা প্রস্তাব ছিল যে 3টি আসনে একটি ক্লাস্টার তৈরি হবে, এবং 3টি আসনে যে কোনো একটি আসনে, যেমন এখন ওয়ার্ড কমিশনের নির্বাচনে দেখবেন যে আমরা হচ্ছে নারী কাউন্সিলরকে ভোট দিই, আবার ওয়ার্ড কাউন্সিলরকে ভোট দিই, যে কোনো একটি আসনে সেরকম ক্লাস্টার পদ্ধতিতে হচ্ছে গিয়ে একজন করে নারী সরাসরি ভোটে নির্বাচিত হবে, এবং সেই ক্লাস্টার অনুযায়ী 3টি আসনের মধ্যে ঘুরবে। মানে ঢাকা 1-এ আজকে নারী আসন থাকবে, সেখানে সাধারণ আসনে হবে, নারী আসনে হবে। ধরেন 13 নম্বর এই নির্বাচনে, চতুর্দশ নির্বাচনে দেখা যাবে ঢাকা 2 আসনে হচ্ছে গিয়ে আপনার হলো নারী আসন হবে, আবার সাধারণ আসন থাকবে। এইভাবে করে ঘূর্ণায়মান পদ্ধতিতে 300 আসনে হচ্ছে গিয়ে নারীরা 12 বছরের মধ্যে হচ্ছে গিয়ে তারা নির্বাচিত হবে। এইভাবে মধ্যে সত্যিকার অর্থে ন্যাচারাল লিডারশিপ হিসেবে বেড়ে আসবে। আমরা অতীতে দেখেছি যে নারী আসনের নামে আমরা যা দেখেছি, আমি সকলকে সম্মান
এবং শ্রদ্ধা জানায় যে এটা এক ধরনের অর্নামেন্টাল ব্যাপার হয়ে দাঁড়াইছিল, এক ধরনের অর্নামেন্টাল। এবং 50 থেকে যদি 100 ওরকম ভাবে হয় যে রাজনৈতিক দলের মানে গিফটের মতো হচ্ছে গিয়ে গিফটেড হয় নারীরা, তাহলে সত্যিকারের নারী নেতৃত্বের বিকাশ ঘটবে না, এবং এই দেশে 54 বছরে সেভাবে বিকাশ ঘটেনি। ফলে নারী আসন থাকতে হবে। আমরা হলো 100 আসন চাই, সংরক্ষিত আসন চাই, এবং সেটা সংখ্যা 100 চাই, 50 থেকে বেড়ে 100 হবে, এবং সেটা হচ্ছে গিয়ে সরাসরি ভোটে নির্বাচিত হতে হবে। এক্ষেত্রে জামাত ইসলাম হচ্ছে যে নারী আসনটা মেনে নেয়, শর্ত আরোপ করে, পিয়ার পদ্ধতি হলে তারা নারী আসন মেনে নেবে। আর কোন ইসলামিক দল এটা মানেন না। কিন্তু এছাড়া সকল বাম, ডান, লিবারেল সকল রাজনৈতিক দলই কিন্তু হচ্ছে সংরক্ষিত নারী আসনের পক্ষেই অবস্থান গ্রহণ করে না। জি, শাহদুল হক রুবেল, ধন্যবাদ। আমাকে একটু বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে এসে উঠলে একটু আমি একই বিষয় নিয়ে আপনার কাছে আসবো। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। সৈয়দ লিটু, বিরতির পর একটু আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, সাজেদুল হক রুবেল বলছিলেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং নারী আসনের যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল, এই বিষয়ে আপনি কি বলবেন? জি, আবারও ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, রুবেল ভাইয়ের বক্তব্য তো যথার্থ, আমি তার বক্তব্যের সঙ্গে একমত। কিন্তু মানে কিছু জিনিস কি, যেমন ধরেন যে শেষের দিক থেকে শুরু করি, যদি ধরেন যে নারী আসনের কথা যদি বলি, তো দেখেন মানে আপনি সংরক্ষিত নারী আসন, মানে আমি নারী আসনের পক্ষে তো বটেই, কিন্তু এটাকে কোন পর্যায়ে নেওয়া দরকার সেই বিষয় নিয়ে কথা বলছি। যে ধরেন আমরা সংরক্ষিত নারী আসন আমাদের আছে, সেটাকে আরো বাড়াতে পারি বা গ্রহণযোগ্য একটা পর্যায়ে নিয়ে আসতে পারি। কিন্তু এখন যেভাবে চলছে, এইভাবে চললে তো এনে লাভ নেই। ধরেন সংরক্ষিত নারী আসনে যদি এমপি হন যমুনা গ্রুপের মালিকের স্ত্রী, অথবা ধরেন মানে এই যে বিএনপির মানে কি বলে ওই যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা, এই পর্যায়ের লোকজন যদি মানে মানে নারী আসনে, সংরক্ষিত আসনে এমপি হন, তাহলে কিন্তু আমাদের এই ধরনের সংরক্ষিত আসন থেকে লাভ হবে না। সংরক্ষিত আসনের উদ্দেশ্যটা তো আমাদের বুঝতে হবে, যে নারীরা সমাজে নেতৃত্ব দেবার জন্য যোগ্য, কিন্তু তারা বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য, এই আমাদের পেশি শক্তির সমস্যা আছে, আমাদের নির্বাচনে অবৈধ অর্থ শক্তির সমস্যা আছে, হ্যাঁ, আমাদের বিভিন্ন রকম মানে কি বলে জেন্ডার বিদ্বেষের সমস্যা আছে। এই ধরনের জায়গার জন্য তো আমরা এই ব্যবস্থাগুলো নিয়ে এসেছি, যাতে করে প্রতিবন্ধকতাকে কিছুটা আমরা সরকার মানে রাষ্ট্রীয়ভাবে মোকাবেলা করে তাদেরকে কিছুটা ভালো অবস্থায় নিয়ে আসতে পারি, তাদের সামনে এগিয়ে নিয়ে আসার জন্য। তো সেটা তো হচ্ছে না। মানে যমুনা গ্রুপের মালিকরা বা বসুন্ধরা গ্রুপের মালিকের মানে স্ত্রীরা যদি সংরক্ষিত আসনের এমপি হন, তাহলে তো এই নারী এইগুলো তো আমাদের সেই জায়গাটা পূরণ হচ্ছে না। আমাদের পিছিয়ে পড়া নারীরা যোগ্য, কিন্তু পিছিয়ে পড়া তারা তো আর আসছেন না, তাদের তো আমাদের কোনো লাভ হচ্ছে না। আবার এরপরে দেখেন এই যে দ্বিকক্ষ বিশিষ্ট, এটা হলে কি হবে, মানে আমাদের মূল সমস্যাটা তো আমাদের জায়গায় যেতে হবে। আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমাদের নির্বাচনে ভালো প্রার্থীরা নির্বাচিত হন না, তার আগে ভালো প্রার্থীরা নির্বাচনে প্রার্থী হবার জন্য সুযোগ পান না। তো এই জায়গাগুলো তো আমাদের প্রধান সমস্যা। আমাদের সংসদে যদি ভালো প্রার্থীরা চলে আসেন, যোগ্যরা চলে আসেন, তাহলে তো আমাদের সমস্যার সমাধান হয়েই যাবে, সব দিক থেকে কোনো কক্ষই লাগবে না। তো আমাদের দরকার এখন এমন একটি নির্বাচনী ব্যবস্থা তৈরি করা, যেখানে পেশি শক্তি সম্পন্ন, অর্থ শক্তিশালী সম্পন্ন মানুষেরা মানে কোন রকম প্রভাব বিস্তার করতে চাইলেও করতে পারবে না, এরকম একটি নির্বাচনী ব্যবস্থা, এরকম একটি আইনি ব্যবস্থা, যেখানে মানে কোনো খারাপ মানুষেরা নমিনেশন একটা দলকে প্রভাবিত করে তাদের মনোনয়ন নিতে পারবে না। সেই জায়গাগুলো নিশ্চিত করা আমাদের দরকার। সেই জায়গাগুলোতে তো আমরা আসছি না। দেখেন মানে পুরো জায়গায় যে সংস্কারের, দেখেন আমি প্রথমেই একটা মানে সবসময় বলি কথাটা, আবার একটু বলে নেই। দেখেন এই কোনো কাজগুলোই হবে না কেন জানেন? এই যে দেখেন না, এই যে রাস্তায় এরা বসে না, যে হাত গণনা করে, তারপর যে পাথর বিক্রি করে, এই লোকগুলাকে কি আমরা কখনো বিশ্বাস করি? আমরা এদেরকে বিশ্বাস করি না। কোন সচেতন মানুষই বিশ্বাস করে না, কারণ জানে যে ও তো পাথরকে ওর নিজের ভাগ্যই কখনো পরিবর্তন করতে পারেনি। ও রাস্তায় মানে পিড়ি নিয়ে বসে 10 টাকা 20 টাকা আয় করতেছে, ও কি করে আমার অন্যদের ভাগ্য পরিবর্তন করবে? তো দেখেন এই সরকার এই মানে 11 মাসে
একটা আইন শৃঙ্খলা বলেন, অর্থনীতি বলেন, কোনো একটা জায়গায় কোনো একটা ইমপ্রুভমেন্ট করতে পারলো না। তারা কতগুলো আইন কানুনের পরিবর্তন করে কিছু সংশোধন সংযোজন বিয়োজন এগুলো করে কি পরিবর্তনটা করবে ভাই? যে নিজেই পরিচালনায় ব্যর্থ হলো, একটা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হলো, সে কি করে পরবর্তী সরকার কি করে খুব ভালো চালাতে পারবে, কি করে রাষ্ট্র একেবারে উন্নত হয়ে যাবে, সেই সবক তিনি কি করে দেবেন, সেই ব্যবস্থাপনা তিনি কি করে আনবেন? এটা হয় না ভাই। আপনি দেখেন এই যে সংস্কার কমিটিতে, মানে আমি এটা অবাক হয়ে যাই, সংস্কারে এই যে আলী রিয়াজ সাহেব একটু ঐক্যমত্য কমিশনের প্রধান, ঠিক আছে, একটি সংস্কার কমিটি করা হয়েছে, এগুলো ঠিক আছে, কিন্তু তার কাজগুলো কি ভাই এটা বুঝতে হবে। তিনি যে আপনি কিছুক্ষণ আগেই খবরে পড়ছিলেন যে তিনি বলেছেন যে এই যে উচ্চকক্ষ এটা হতে হবে, ভাই কি হতে হবে এইটা বলা ওনার কাজ না। এটা তো ওই রকম হয়ে গেল যে ওই যে কি যেন বলে না যে মানে আমার কাজ আমিই করি, তোরে শুধু জিজ্ঞাসা এলাবি নাকি একটা কথা বলে না, যে সিদ্ধান্ত উনি নিজের মতো করেই নেয়, অন্যদেরকে একটু জিজ্ঞাসা টিজ্ঞাসা করে নেয়। তো উনি সিদ্ধান্ত নিচ্ছেন যে এটা করতে হবে, উনি সিদ্ধান্ত নিচ্ছেন যে এভাবে করতে হবে, তারপরে উনি আবার সবাইকে ডেকে করছেন যে এটা করা যাবে কিনা। আবার দেখেন ওনারা যখন কোনো সিদ্ধান্ত মানে বা একটা প্রস্তাব আনছেন, সেই প্রস্তাবের বিপক্ষে যদি ধরেন বিএনপি হোক বা জামাত হোক, যে কোনো দলই হোক, মানে তারা যদি বিরোধিতা করছে, তো উনি রীতিমতো খেপে যাচ্ছেন। ওনারা একেবারে প্রকাশ্যে মিডিয়াতে সেটা ফলো করে প্রচার হচ্ছে, অমুক অমুক এটা, অমুক দল, সেই দল ওরা এটার বিপক্ষে গিয়েছে, মানে মহা অপরাধ করে ফেলেছে। ভাই ওনাদের কাজ হচ্ছে সবার কাছ থেকে প্রস্তাবগুলো নেওয়া, সেই প্রস্তাবগুলো আবার সবার কাছে উত্থাপন করা এবং তার পক্ষে বিপক্ষে মত নেওয়া, সর্বাধিক মত যে পক্ষে যাবে সেইটাকে তিনি আইনগতভাবে প্রতিষ্ঠিত করবেন, এটা ওনার কাজ। ওনার সিদ্ধান্ত দেওয়ার তো কাজ না। জি সৈয়দ লিটু, উনি তো সিদ্ধান্ত, জি আমি তো এইভাবে তো মানে হবে না। আর ছোট একটা কথা বলি, শুধু দেখেন এই যে মানে মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু দেখেন এই সব কাজগুলোতে তিনি ইনভলভ না। তিনি কি করছেন, এই মানে শুধুমাত্র যার যখন কোথাও একটু মানে ইয়ে হচ্ছে, ওই কাকে একটু ইয়ে করতে হবে, একটু ছোট করতে হবে, কাকে একটু উঠাতে হবে, এই কাজগুলো করছেন। তিনি নির্দিষ্ট কিছু পক্ষ নিয়ে বসে আছেন, এভাবে তো হয় না। তিনি এই যে ধর্মভিত্তিক দলগুলোকে তার সেফগার্ড মনে করছেন। তিনি ছাত্র তাদের যে ছাত্র প্রতিনিধি যাদেরকে তিনি দল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তাদেরকে তিনি সেফগার্ড ভেবে তাদেরকে তাদের সুরক্ষার জন্য প্রচেষ্টা করছেন। এইভাবে তো সবাইকে একমতে আনা যাবে না। হ্যাঁ, এইভাবে আসলে সংস্কার হবে না। একেবারে প্রথম থেকেই যে কাজটা ভুল হয়েছে, সেই ভুলটা ক্রমাগত চলে আসছে। একদম প্রথমেই তিনি যেমন যোগ্য মানুষ, প্রধান উপদেষ্টা কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি সর্বসম্মত মানে ভাবে বসে সবার সিদ্ধান্ত নিয়ে আসেননি। তাকে আনা হয়েছে, তারপর তার সবার কাছে সিদ্ধান্ত, তারপরে সবাইকে মানিয়ে নেওয়া হয়েছে। তিনি যোগ্য হিসেবে বলে সবাই মেনে নিয়েছেন বটে, কিন্তু তিনি যখন প্রথমে এসেছিলেন তখনও কিন্তু সর্বসম্মত ভাবে কোনো ব্যবস্থাপনার মাধ্যমে তিনি আসেননি। ঠিক একইভাবেই সবকিছু চলছে। এভাবে যদি কোনো কিছু মানে আগে চাপিয়ে দিয়ে তারপরে মতামত নেওয়া হয়, তাহলে কেউ কোনো সিদ্ধান্ত দিতে সাহস পাবেন না। হ্যাঁ, সবাই বিতর্কের ভয় পাবেন এবং কোনো সিদ্ধান্তে আসা যাবে না। পুরো প্রক্রিয়াটা খুব ভুলভাবে চলছে সংস্কারে। জি সৈয়দ লিটু, ধন্যবাদ আপনার কাছে। আমি আবার আসবো সময় পেলে। শাহাদুল হক রুবেল, এই যে আলোচনাগুলো করছিলাম, আমি একটু অন্য জায়গায় আসি। যে বিষয়টি আসলে আমরা যদি একটু দেখি, বিএনপি বলছে যে নানা রকম ষড়যন্ত্র চলছে, তাদের রাজনৈতিক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। শুধু বিএনপি না, নির্বাচন নিয়ে আপনাদের রাজনৈতিক দল অথবা বাম ঘরানার রাজনৈতিক দলের যে নেতারা আছেন তারা অনেকে বলছে যে নানা রকম প্রচেষ্টা চলছে, পায়তারা চলছে নির্বাচন পেছানোর জন্য, এরকম অভিযোগ রয়েছে। এনসিপি বলছে এনসিপি সরকার বিএনপির বিরুদ্ধে, বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আনছে। আবার এদিকে যদি দেখি যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ অনেক বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে, এবং তারপরেও সরকারের পক্ষ থেকে যে ধরনের বক্তব্যগুলো আসে, তারা বিভিন্ন সময় তারা যে বার্তাগুলো দেন, এতে মনে হয় যে না, এগুলো সবই ঠিক আছে। যেখানে যাই হোক, মানে সরকার দেখছে যে সবকিছু ঠিকঠাক মতো চলছে, স্বাভাবিক আছে, কোথাও কোনো সমস্যা নেই। বরঞ্চ তারা আবার দেখা যায় যে অন্য কারো বিরুদ্ধেও অনেক সময় একটি অভিযোগ ছুড়ে দেন। এই যে অভিযোগের রাজনীতি, এই অভিযোগের রাজনীতিতে মানে বাংলাদেশের রাজনীতিতে এই যে অভিযোগের রাজনীতি, দায় স্বীকার করা অথবা ক্ষমা চাইলে এটা কি আসলে দুর্বলতা প্রকাশ পায়? এটা কি আসলে মাইন্ডসেট বাংলাদেশের রাজনীতির, নাকি এটা অপরাধ হিসেবে দেখা হয় যে আমার রাজনৈতিক দল অথবা আমার রাজনৈতিক দলের নেতাকর্মী অথবা আমার সরকারের পক্ষ থেকে যদি ভুল সিদ্ধান্ত হয় এটা স্বীকার করা যাবে না?
বিষয়টা কি এরকমই রাজনীতির ক্ষেত্রে? সামগ্রিক রাজনীতির ক্ষেত্রে বলবো কিনা, তবে বাংলাদেশের শাসক যারা হয়ে যায়, তো শাসকদের এটা একটা কমন চরিত্র আর কি। এবং তাদের কমন অভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে যে ইতিহাস থেকে তারা কেউ কোনো কিছু শিক্ষা নেয় না। মাত্র এক বছর আগে এই যে আওয়ামী লীগের পতন ঘটলো, সেই পতন ঘটবার ক্ষেত্রে তাদের যে মানসিকতার কি কি সমস্যা জটিলতা ছিল, সেগুলা মোটেও মোটেও তারা হচ্ছে গিয়ে আমার মনে হচ্ছে গিয়ে স্টাডি করে দেখলো না, বা স্টাডি করার বিষয় না, এটা তো একদম স্মৃতিতে জাজ্বল্যমান থাকার কথা, তারা খাট করে ভুলে গেল আর কি। এই তো আজকে 14ই জুলাই, আজকেই তো সাংবাদিক সম্মেলন ছিল, সেই সাংবাদিক সম্মেলনে অধ্যত্ত যে বক্তব্য দিয়েছিলেন বিগত স্বৈরাচারী শাসকের প্রধান শেখ হাসিনা, তিনি যে বক্তব্য দিয়েছিলেন, তো তার বক্তব্যের মধ্যে যেমন কোনো দায় স্বীকার ছিল না, তার বক্তব্যের মধ্যে কোনো যেমন সহনশীলতা ছিল না, বরং উগ্রতা ছিল, অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল, অন্ধ আত্মম্বরিতা ছিল। এবং সেই ধরনের যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সি থেকে কি আমরা মুক্ত হয়েছি, বা আমাদের বর্তমান যারা শাসক রয়েছেন তারা মুক্ত হয়েছেন? তারা মুক্ত হননি। তারাও হচ্ছে তাদের সক্ষমতা অনুযায়ী তারা যেটুকু স্কেলে অবস্থান করছেন, সেই স্কেলে থেকে যতটুকু করা যায় ততটুকুই তারা হচ্ছে গিয়ে দায় স্বীকার করছেন না, অন্যের ঘাড়ে দায় দিয়ে তারা পার পাচ্ছেন এবং বলার চেষ্টা করছেন না একদম সবকিছু ইজ ওকে। শেখ হাসিনা যেমন বলার চেষ্টা করতো উন্নয়নের মহাসড়কে আমরা আছি, তেমনি হচ্ছে তারা হচ্ছে গিয়ে এখন হচ্ছে সব ভালোর মহাসড়কে আমরা আছি, সব বিষয়ে সব ঠিকঠাক আছে, অল্প একটু সমস্যা আছে, সেইটুকু সমস্যা আবার দায় হচ্ছে জনগণের। জনগণ যেন হচ্ছে গিয়ে আস্থা রাখে তাদের উপর, আস্থাটা রাখলেই হয়ে যাবে। আর সমস্যা হচ্ছে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে হচ্ছে গিয়ে সবচেয়ে বড় রাজনৈতিক দল যেটা, বা বাংলাদেশের অনুমান করা হয় এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি কে অনুমান করা হয় আপাতত, যে তারা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে এই মুহূর্তে একটা বড় ধরনের প্রবলেম, এবং তাদের এই প্রবলেমের জন্য কোনো প্রবলেম গুলোকে তারা সলভ করতে পারছে না। অর্থাৎ হচ্ছে ব্লেম গেমের যে খেলাটা ছিল, সবসময় বলে যে যা কিছু সফলতা আর এটা আমার সফলতা, যা কিছু ব্যর্থতা তা বিগত সরকারের সমস্যা কিংবা বর্তমান যারা বিরোধী দল তাদের সমস্যা। এইভাবে করে হচ্ছে কি তারা সুন্দর সাইড কেটে চলে যাওয়ার চেষ্টা করছে, সময়টা পার করার চেষ্টা করছে। কিন্তু আমি বলবো যে ইতিহাস থেকে একটু শিক্ষা নেন, সুদূর ইতিহাস থেকে শিক্ষা নেন, নিকট ইতিহাস থেকে শিক্ষা নেন। শিক্ষা নিলে আপনাদের বুঝতে হবে। আমি বারবার মনে করে দিচ্ছি 1971 সালের হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের জনপ্রিয়তা, 74-75-এর যে পরিস্থিতি, 75 পরবর্তী যে পরিস্থিতি, তারপর 24 বছর লেগেছিল তাদেরকে আবার ক্ষমতায় আসতে আর কি, 21 বছর লেগেছিল। ফলে এই যে জনপ্রিয়তা যে হু হু করে নিচে নেমে যাবে, এবং এই জনগণ যে হচ্ছে উল্টো তেড়ে দাঁড়াবে, উল্টো রুখে দাঁড়াবে, সেটার কিন্তু হচ্ছে গিয়ে মানে শিক্ষাটা মানে তারা ভুলে গেছে আর কি। এই তাদের এই ভুলে যাওয়াটা একটা প্রচন্ড খারাপ বিষয়। আমরা যদি প্রত্যেকটা জায়গায় দেখি, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখি যে প্রচন্ড এবং ভয়ানক খারাপ অবস্থা। অর্থনীতির অবস্থা দেখি খুব ভালো। আমাদের দেশের তো আপনি একটু আগে তো আলাপ হলোই মার্কিন শুল্ক নীতি নিয়ে, এবং বিনিয়োগের কথা যদি চিন্তা করেন, সেটা তো হচ্ছে প্রচন্ড হতাশার জায়গা বিনিয়োগ। এবং বিনিয়োগ টিনিয়োগ হচ্ছে না কেন? একটি কারণ, এই আনস্টেবল সিচুয়েশনের মধ্যে কোনো দেশে কোনো বুদ্ধিমান মানুষ টাকা বিনিয়োগ করবে না, কোনো মানুষ টাকা বিনিয়োগ করবে না, কোনো বুদ্ধিমান মানুষ এই দেশে হচ্ছে স্থায়ীভাবে কোনো ব্যবসা করতে আসবে না। ফলে আমাদের একটা নির্বাচিত সরকার প্রয়োজন, একটা স্থিতিশীল সরকার প্রয়োজন, এবং একটা সমস্ত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে গোছগাছ করে নিয়ে আসার প্রয়োজন। এখন আমরা অনেক ধরনের ব্যয় সংকোচন করে ফেলেছি, এখন আর কোনো মেগা প্রজেক্ট নাই, মেগা দুর্নীতিও নাই, সাথে লুটপাটও অনেকখানি নিয়ন্ত্রণ করা গেছে। সেই কারণে হয়তো কিছু রিজার্ভ বেড়েছে, কিন্তু এই রিজার্ভ বাড়ার সাথে তাল মিলিয়ে দেখতে হবে আমার আমদানি কি রকম কমে গেছে। আমার আমদানি কি কমে গেছে? আমার আমদানি কমে গেছে। আমার হচ্ছে গিয়ে বিভিন্ন যে আমাদের মানে নিজস্ব আয় থেকে, নিজস্ব উৎস থেকে যে সমস্ত উন্নয়ন ব্যয় ছিল মেগা প্রজেক্ট বাদও, সেই জায়গায়ও কিন্তু আমরা দেখবো যে আমাদের বাজেট সেখানে হচ্ছে গিয়ে কিন্তু হ্রাস পেয়েছে, অনেক ছোট করে নিয়ে আসা হয়েছে বাজেট। এবং এটার বিনিময়ে আমি দেখাতে পারি যে আমার ব্যাংকের রিজার্ভ বেড়েছে, আমরা খুব ভালো, আমরা খুব উন্নতি জায়গায় চলে গেছি। আসলে তো আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আমরা পড়ে রয়েছি, এবং আমরা আরো বড় ধরনের বিপর্যয়ের দিকে পড়ে যেতে পারি।
ফলশ্রুতিতে এখন যে বিষয়টি হচ্ছে যে তারা যা বলার চেষ্টা করছেন তার সাথে আমি কোনোভাবেই একমত আমরা পোষণ করছি না। জি, শাহাদুল এবং বাংলাদেশের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা ছিল একটা গুড গভর্নেন্সের সমস্যা, বাংলাদেশের সমস্যা ছিল একটা সুশাসনের সমস্যা, বাংলাদেশের সমস্যা ছিল একটা আইনের সমস্যা, বাংলাদেশের সমস্যা ছিল একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমূহের সমস্যা, বাংলাদেশের সমস্যা ছিল বিচারহীনতার সংস্কৃতির সমস্যা। এবং সেই সমস্যাগুলো কিন্তু বাংলাদেশে কন্টিনিউ হচ্ছে, এটা ডিসকন্টিনিউড করা যায় না, এটাকে নতুন ভাবে কোনো রিসেট দেওয়া যায় না। তিনি রিসেট বাটন পুশ করেছেন, তিনি আসলে কি রিসেট বাটন পুশ করেছেন সেটা নিজেই জানেন আর কি। এইগুলা কোনো কিছুই আসলে নতুন করে স্টার্ট করা যায় না, রিস্টার্ট হয় নাই বাংলাদেশ। জি, শাহাদুল হক রুবেল, বাংলাদেশকে একটা রিস্টার্টের অপেক্ষা এখনো করতে হচ্ছে। ধন্যবাদ। আমার হাতে সময় কম, আমি একটু সৈয়দ লিটু আপনার কাছে যাব। যদি এই একই বিষয়ে আসলে বলতেন যে এই যে অভিযোগের রাজনীতি, অভিযোগ পাল্টা অভিযোগ, রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, আবার অনেক সময় যেই সরকারই থাকুক সরকারের রাজনৈতিক দলের বিরুদ্ধে, যদি কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী ভুল করেন সেই ক্ষেত্রে কখনো আমরা দেখি না দায় স্বীকার করতে, ব্যবস্থা হয়তো অনেক ক্ষেত্রে নেওয়া হয়, ক্ষমা প্রার্থনা তো এক হিসেবে বলা যায় যে বাংলাদেশের রাজনীতির কালচারেই নেই। এটা সব হয়তো বা আসলে রাজনৈতিক দলগুলো অথবা যে যখন সরকারে থাকে এটি তাদের নিজেদের দুর্বলতা, অথবা মনে হয় যে এটা বললে হয়তো অপরাধ হবে, যে হ্যাঁ এটা আমাদের ভুল হয়েছে, এটা বলাটাই হয়তো বা অপরাধ হিসেবে সাধারণ মানুষ গ্রহণ করতে পারে। এই ব্যাপারে আপনি কি বলবেন, আপনার কি মত? জি বলুন। জি জি, না দেখেন, এইগুলা মতামত কি, এখন তো পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে করে আপনি আর কোনো সংস্কার বা কোনো বা পরিস্থিতিতে আপনি আর আগের জায়গায় ফিরতে পারবেন না। দেখেন, আমাদের প্রত্যাশাটা ছিল তরুণদেরকে নিয়ে, যে এই একঝাঁক তরুণ আসবে, যে তরুণরা স্বপ্ন নিয়ে আসবে, যে তরুণরা সাহস নিয়ে আসবে, আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে দিবে। সেই তরুণদেরকে আমরা ঝাঁক বেঁধে আসতে দেখেছি, কিন্তু ঝামেলা হয়ে গেল। সেই তরুণদের নেতৃত্বে যারা ছিল সেই নেতাগুলা এই তরুণদের আশা আকাঙ্ক্ষার বাস্তবতাকে নিজেরা বুকে ধারণ করেননি, তারা একটি স্বার্থ নিয়ে এসেছিলেন। দেখেন, যদি পরিস্থিতি এমনই হয় যে আমাদের তরুণদের মধ্যে যারা প্রতিষ্ঠিত, তাদের মধ্যে থেকে, আমি ভাষা ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করে নিচ্ছি, যে সেই সব কোন প্রতিষ্ঠিত তরুণদের মুখ থেকে আমরা শুনবো যে তারা কোন নেত্রীকে কি বলে ধর্ষণের জন্য আহ্বান করবেন। আমরা যদি সেই ধরনের তরুণদেরকে ঝাঁক বেঁধে শুনি যে কোনো একটি দলের প্রধানকে কি বলে বলাৎকার করবার জন্য মিছিল করবেন, এই যদি হয় তরুণদের অবস্থা, তাহলে বলবো যে আমরা যে তরুণরা এসছিল সেই তরুণদেরকে নেতৃত্ব না দিতে পারবার জন্য, এবং সেই তরুণদেরকে ব্যবহার করে নেতৃত্বে এক ধরনের অসৎ মানুষদের আবির্ভাব ঘটবার জন্য আমাদের পুরো রাজনীতিটাই আরো বেশি নষ্ট হয়ে গেল, আমাদের প্রত্যাশাগুলো আরো বেশি অধরা হয়ে গেল, আমরা আরো বেশি পিছিয়ে গেলাম। আমরা বোধহয় এই পরিস্থিতি থেকে আবার ফিরে আসতে চাইলে আমাদের বোধহয় আরো অনেক দিন অপেক্ষা করতে হবে, যতদিন পর্যন্ত আমরা কিছু ভালো নেতৃত্ব বা ভালো কিছু মানুষদেরকে সামনে নিয়ে আসতে না পারবো। আমাদের প্রত্যাশাগুলো আসলে সেই জায়গায় বোধহয় আর ফিরবে না, যেহেতু আমরা তরুণদেরকে বিপদগামী আবারও করে ফেললাম। যে তরুণদেরা এগিয়ে এসছিল, একটি সাহস দেখিয়েছিল, মৃত্যু হাতে নিয়ে বা মৃত্যুকে পরোয়া না করে এসছিল, কিন্তু তাদেরকে আমরা আবার ফিরিয়ে দিলাম। আমরা আবারও অনেক বড় একটা ভুল করলাম, দেশটাকে আবারও পিছিয়ে দিলাম। জি, সৈয়দ লিটু আপনাকে অনেক ধন্যবাদ, এবং শাহাদুল হক রুবেল আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে এবং কথা হবে, আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন আপনারা। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।